এই যে এখন যা কিছু চলছে বিএনপি সংক্রান্ত জনপ্রিয়তার যে দৌড়, ইটস নট দ্য রিয়েল পিকচার। এটা রিয়েল পিকচার নয়। রিয়েল পিকচার আমরা দেখতে পাচ্ছি না, আমরা জানতেও পারছি না। এটা পর্দার আড়ালে হচ্ছে। তো এটা হলো পর্দার আড়ালের মানে নানা রকম খেলাধুলা হচ্ছে, নানা রকম ঘটনা ঘটছে, যেগুলো আমরা আন্দাজ করতে পারি কিন্তু আমরা জানি না। একটা জিনিস আছে, ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব। কিছু জিনিস আছে আন্দাজ রাইট। করা যায় কিন্তু বলা যায় না। বর্তমান জামাত যে অবস্থায় আছে, তারা এই অবস্থায় অনন্তকাল থাকতে চাচ্ছে। ২ নম্বর হলো যে আগামীতে যে ট্রান্সফার অফ পাওয়ার এবং ট্রান্সফরমেশন, ক্ষমতার যে একটা মানে গঠন হবে বা ক্ষমতা হস্তান্তর হবে, এই প্রক্রিয়াতে জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। যদি জামাতের হাত থেকে ক্ষমতা চলে যায়, সেটা বিএনপির হাতেই যাক কিংবা যাকে বলা হয় অন্য কোনো পক্ষের হাতে যাক, তো সেক্ষেত্রে জামাতের প্রত্যেকটা লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ডলা কাকে বলে? ১৯৭১-৭২ সালে যে ডলা, তার চেয়ে অনেক অনেক বেশি ডলা হবে। আমাদের দেশে যদি রাজনীতি করতে হয়, রাজনীতি করতে হলে আপনাকে ভারত বিরোধিতা করতে হবে রাজনীতির জন্য। এটা একেবারে অনাদিকাল থেকে কিন্তু এটা অবস্থা। আর যদি আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে আপনাকে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে। এই দুটো বিষয়। তো জামাত যেহেতু দিল্লির সঙ্গে বা ভারতের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করছে, ইট মিনস তারা ক্ষমতায় যেতে চাচ্ছে। তো এই অবস্থাতে আপনি একটা বিরাট নির্বাচন করে ফেলবেন, সারা দুনিয়া কেঁপে উঠবে, আরে বাবা রে বাবা, বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। মানে এই জিনিসগুলো মানে বলা যতটা সহজ, মানে এটা চিন্তা করাটা আসলে যে কোনো বুদ্ধিমান লোকের জন্য, মানে আশরাফুল মাখলুকাত হিসেবে আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন, এই জিনিসগুলো চিন্তা করাটা রীতিমতো অপরাধ। নির্বাচনের একটা তারিখ রয়েছে, সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে, এটি সবারই প্রত্যাশা। কিন্তু আগামী নির্বাচন অনেক কঠিন, এমন কথা বারবার বলে আসছেন। এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চের যে দলটি সবচেয়ে জোরালো শক্তিশালী অবস্থায় আছে, বিএনপির নেতা তারেক রহমান, কঠিন বিষয়টি আসলে কি? এবং শুনতে পাচ্ছি জাতীয় সরকারের নিয়েও একটি পক্ষ থেকে নানান ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে। সব মিলিয়ে কোন দিকে আমরা যেতে যাচ্ছি, আদৌ নির্বাচন হবে কিনা, সেটি হলে কোন পর্যায়ে কি ধরনের হবে, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ আপনাকে অনেক ভূমিকাতে যে ধন্যবাদ কথা পান্না। বলছিলাম, জি, আহ যে কথা বলছিলাম যে তারেক রহমান সাহেব দেশে আসার আগে থেকেই এই কথাটি বলে আসছেন, এবং দেশে আসার পরেও একাধিকবার এই কথাটি বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে। এই কঠিন শব্দটা আসলে কি জন্য তিনি মানে প্রয়োগ করছেন? নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কঠিন, নাকি নির্বাচন নিয়ে এখন একটা সংশয় সন্দেহ, এই সব জায়গা থেকে, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি? আপনার মতে কি আসলে কঠিন জিনিসটা বলতে তিনি কি বোঝাতে চাচ্ছেন? এটা মূলত একটা রাজনৈতিক পরিকল্পনা কৌশল। মূলত আচ্ছা। যখন একটি রাজনৈতিক দলের প্রধান, আপনি শেখ হাসিনার জামানাতেও দেখবেন যে তিনি একেবারে ১৪ নির্বাচন, ১৮ নির্বাচন, ২৪-এর নির্বাচন, সব নির্বাচনের আগেই বলতেন, এবারে নির্বাচন কিন্তু সবচেয়ে কঠিন হবে। জয়লাভ করা এত সহজ হবে না। তো আচ্ছা। এখন দেখুন তার ফলাফল প্রস্তুত ছিল, কে হবে সবকিছুই প্রস্তুত ছিল, এভরিথিং। তারপর তিনি এই কথাগুলো বলেছেন। এর কারণটা হলো, নির্বাচনের মাঠে যখন এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকে, তখন নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধ থাকতে চায় না। জয়ের আনন্দে তারা উদ্বেলিত হয় এবং নানা রকম কর্মকাণ্ড ঘটে। এজন্য দলের সব নেতারা যেভাবে ধরেন একেবারে একটা সচ্ছল পরিবারের পিতাও কিন্তু তার সন্তানদেরকে বলে যে, দেখো, টাকা পয়সা উপার্জন কিন্তু এত কঠিন বিষয় না। এই বৃহৎ দুটো রাজনৈতিক দল, তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে একেবারে শতভাগ নিশ্চিত। নির্বাচন হবে, তারা জয়লাভ করবে, তারা সরকার গঠন করবে। আর সরকার গঠন করার পর তারা কি জাতীয় সরকার গঠন করবে? এখন প্রধানমন্ত্রী পাশাপাশি তারেক রহমান সাহেব বসেছেন, তারপর শফিকুর রহমান সাহেব বসেছেন। উভয় দলের যারা নেতা কর্মী, তারা বলছেন যে, দেখো দেখো দেখো, আমাদের নেতা কত সুন্দর করে বসেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাকে কত সুন্দর মানিয়েছে। হ্যাঁ, অসাধারণ। তা বিএনপির লোকও বলছে যে, দেখো দেখো, জামাতের আমির বাধ্য হয়েছেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য, এবং তারেক রহমানের পাশে দেখো ডক্টর শফিক বসে আছেন, তাকে কেমন দেখাচ্ছে। আবার জামাতের আমিরের যারা লোকজন, তারা বলছে যে, দেখো দেখো দেখো, তারেক রহমান সাহেবকে জামাতের আমিরের পাশে একেবারে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে।
উনিই হবেন প্রধানমন্ত্রী আর কি। তো এই জিনিসটা হলো, এগুলো রাজনীতির একটা কৌশল, একে অপরকে ছোট করা, নিজের দলকে বড় করা, এই কৌশলগুলো চলে আসছে। আর আমরা যারা বাইরের লোক আছি, আমরা বলতে গেলে মানে এই যে আপনি আমি আমরা বলে যাচ্ছি, আমরা তো এদের তো কোনো স্বার্থ নেই, কোনো দলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো লোভ নেই, লালসা নেই। ফলে মাঠের যে বাস্তব চিত্র আমরা বলে যাচ্ছি, এই বলে যাওয়ার ফলে কি হলো, এই মুহূর্তে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে বা জয়লাভ করার চেষ্টা করছে, বা ইভেন যারা ফেল করারও চেষ্টা করছে, তাদের কাছে কিন্তু আমরা যারা সত্য কথা বলার চেষ্টা করছি, আমরা মোরালে সবাই শ্রেণী শত্রু, যে এইগুলো সবসময় ঘুরু লাগায়, কোনো কিছুর মধ্যে এরা ভালো কিছু দেখে না। আর ধরেন এখন তেমনটা অনেকে বলে। হ্যাঁ, জি। এমনটাই বলে। আর যারা দূরে আছে নির্বাচনে, যারা মানে অংশগ্রহণ করতে পারছেন না কোনো অবস্থাতে, সেটা আওয়ামী লীগ হোক, জাসদ হোক, অন্য হোক, তারা মনে করছেন যে না, গোলাম মোল্লা রনি আছেন, পান্না আছেন, এরা বাপের বেটা। আমাদের খুব কুকর্ম ছিল, আমাদের যৌবনকালে আমরা এদেরকে কখনো পাত্তা দিইনি, এদেরকে চেনার ব্যবস্থা করিনি। আর এদের কারণে আজ দেখো এরা দেশের সূর্য সন্তান। তো এটা আবার যদি কখনো এদের সুসময় আসে, তখন দেখবেন যে আপনি আমি আমরা আবার সেই ভিলেন হয়ে যাব। ভিলেন হওয়ার পরে, এবং এই যে এখন যারা আমাদেরকে ভিলেন মনে করছে, তারা বলবে যে না, এরা বাপের বেটা। তা এই কিছু লোক আছে, এবং এটা নিয়ে আমাদের সমাজ, এটা নিয়ে আমাদের রাষ্ট্র, আপনিও বেঁচে আছেন, আমরাও বেঁচে আছি, এর মধ্যে আমাদের বিনোদন আর কি, এই হলো অবস্থা। রাইট, এক্স্যাক্টলি। আপনার এই কথা সম্বন্ধে শেষ অংশের সঙ্গে বিন্দুমাত্র কোনো দ্বিমত নেই অন্তত আমার। গোলাম মোল্লা রনির প্রশ্ন হচ্ছে যে জাতীয় সরকারের কথা বলছিলেন বা আমিও ভূমিকাটা বলছিলাম, এটির সম্ভাবনা আসলে কতখানি? নাকি এটিও জামাতের একটি কৌশল, আগে থেকে একটা সিগন্যাল দিয়ে দেওয়া যে তারা কি করতে চাচ্ছে, অথবা তারা যে কোনো অবস্থাতেই ক্ষমতার বাইরে যেতে চায় না। এখন যেমন তারা বিহাইন্ড দ্য স্ক্রিন গভর্নমেন্টের পেছনে থেকে তারা নানান ধরনের ক্ষমতা উপভোগ করছে বা ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। সেই জায়গা থেকে তারা কোনো অবস্থাতেই আ সেই জায়গা থেকে ছিটকে পড়তে চায় না। বিষয়টা কি এরকম? না, বর্তমান জামাত যে অবস্থায় আছে, তারা এই অবস্থায় হুম, অনন্তকাল থাকতে চাচ্ছে। হুম, ২ নম্বর হলো যে আগামীতে যে ট্রান্সফার অফ পাওয়ার এবং ট্রান্সফরমেশন, ক্ষমতার যে একটা মানে গঠন হবে বা ক্ষমতা হুম, হুম, হস্তান্তর হবে, এই প্রক্রিয়াতে জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। যদি জামাতের হাত থেকে ক্ষমতা চলে যায়, সেটা বিএনপির হাতেই যাক, কিংবা হুম, যাকে বলা হয় অন্য কোনো পক্ষের হাতে যাক, তো সেক্ষেত্রে জামাতের প্রত্যেকটা লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ডলা কাকে বলে? ১৯৭১-৭২ সালে যে ডলা, তার চেয়ে অনেক অনেক বেশি ডলা হবে। তো যার জন্য জামাত যে কাজটা করছে, তারা পাগলের মতো ছুটছে, পাগলের মতো ছুটছে, এবং জামাতের কর্মকাণ্ড দ্বারা প্রত্যেকটা মানুষকে তারা কনফিউজড করে দিচ্ছে। মানে জামাত এখানে আসলে কি করতে চাচ্ছে, হুম, এবং তারা কি করতে চায়, এটা মানে জামাতের হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বাইরের, এমনকি জামাতের যারা নেতাকর্মী, তারা কিন্তু এই বিষয়গুলো এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছে না। অর্থাৎ এখানে হুম, তারা দেখাচ্ছে কলা, ঢুকাচ্ছে মূলা, দেখাচ্ছে কোদাল, আর পিছনে খুন্তা নিয়ে ঘোরাফেরা করছে, ঠিক এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে জামাতের আমিরের যে বৈঠক, তারেক রহমান সাহেবের সাথে জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব থেকে শুরু করে আরো অনেক কিছু, এগুলো হলো জামাতের একটা কৌশল, প্রচন্ড একটা কৌশল। আর অন্যদিকে দেখেন, ভারতের সঙ্গে রয়টার্সের যে সাক্ষাৎকারে তারা যেটা প্রকাশ হুম, হুম, করেছে, হুম, ভারতের সঙ্গে তাদের যে বৈঠক, এটাও হলো তাদের রিয়ালিটি, যে তারা ধরে নিয়েছে যে আগামীতে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমাদের দেশে যদি রাজনীতি করতে হয়, রাজনীতি করতে হলে আপনাকে ভারত বিরোধিতা করতে হবে রাজনীতির জন্য, এটা একেবারে হুম, অনাদিকাল থেকে কিন্তু এটা অবস্থা। আর যদি আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে আপনাকে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে। এই হুম, দুটো বিষয়। তো জামাত যেহেতু দিল্লির সঙ্গে বা ভারতের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করছে, ইট মিনস তারা ক্ষমতায় যেতে চাচ্ছে। আর তারা যদি কেবলই মাত্র রাজনীতি করতে চাইতো, তাহলে তারা ওই এনসিপি যে ভাষায় কথা বলছে, তারা যে ভাষায় মাঠে কথাবার্তা বলছে, তারপর হুম, তাদের যে কতগুলো টোকাই ইউটিউবার আছে ভাড়া করা, তারা যে কথাগুলো বলছে, হুম, হুম, ঠিক ওই সবাই এক স্বরে কাক্কা হওয়া করতো। কিন্তু এর বাইরে যে তারা যে ভারতের সঙ্গে বৈঠক করছে, এটা হলো বিএনপির জন্য, তারেক রহমান সাহেবের জন্য একটা অ্যালার্মিং, যে এখানে জয়শঙ্কর এসে দেখা করেছেন তার সঙ্গে, তিনি জামাতের অফিসে যাননি, জয়শঙ্কর জামাতের অফিসে যাননি, এটা নিয়ে আনন্দ
পাওয়ার কোনো কারণ নেই। জামাতের আমিরের সঙ্গে যে জয়শঙ্করের দেখা হয়নি, নরেন্দ্র মোদীর কথা হয়নি, এ কথা আমি অন্তত বুকে হাত দিয়ে না বলতে পারবো না। জামাতের আচ্ছা। পক্ষে সবকিছু সম্ভব। হুম, হুম, বুঝতে পারছেন ঘটনাটা, সবকিছু সম্ভব। তো সেক্ষেত্রে জয়শঙ্করের সঙ্গে যেমন বিএনপির দেখা হলো, কথা হলো, এটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো শরীয়ত, মানে যেটা দৃশ্যমান। আর হুম, জামাতের সঙ্গে যে ভারতীয় কূটনীতিবিদদের যে দেখা সাক্ষাৎ হয়েছে, এটা হলো মারেফত। এখন এই যে শরীয়ত এবং মারেফতের যে যুদ্ধ চলছে বাংলাদেশে, মূলত রাষ্ট্র ক্ষমতায় আসার একটা প্রতিযোগিতা। এবং হুম, এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি একটা পপুলার দল। আপনার জনপ্রিয়তা বা পপুলারিটি একটা রাজনৈতিক দলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে লায়াবিলিটিস হয়। আর ক্ষমতায় আসার জন্য, ক্ষমতা পরিচালনা করার জন্য একটা রেজিমেন্টাল ফোর্স লাগে, মানে সুসংবদ্ধ একটা শক্তি লাগে, প্রশিক্ষিত একটি বাহিনী লাগে, যেটি বিএনপির নেই। সত্যিক অর্থে বিএনপির নেই। এটি শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগেরও ছিল না কোনো হুম, প্রশিক্ষিত। তাদের শুধুমাত্র ক্ষমতার দম্ভ ছিল, আর অহংকার ছিল, আর জনপ্রিয়তা ছিল, সমর্থন ছিল। কিন্তু সত্যিকার অর্থে আপনি দেখুন যে রাষ্ট্র পরিচালনা করার জন্য, কূটনৈতিকভাবে দক্ষতা অর্জনের জন্য, প্রেস মিডিয়া থেকে শুরু করে, মানে রাষ্ট্রের যে স্তম্ভগুলো আছে প্রত্যেকটা জায়গাতে ইফেক্টিভলি সম্পর্ক স্থাপন করার জন্য আওয়ামী লীগের কোনো রেজিমেন্টাল ফোর্স ছিল না। তারা ছিল ধরো মারো খাও, হুম, টাকা হুম, পাচার করো, নিজের পকেট ভারী করো, আর সমস্ত অপকর্ম নিজে করো, করে সব দায় দায়িত্ব শেখ হাসিনার উপর চাপিয়ে দাও। ঠিক একই ধরনের দালালি কিন্তু এখন ধরেন তারেক তারেক রহমানকে রহমান ঘিরে সাহেবকে হচ্ছে। নিয়ে হচ্ছে। হ্যাঁ, তারেক রহমান হচ্ছে, কিন্তু এই দালালি কিন্তু শফিকুর রহমানকে নিয়ে হচ্ছে না। শফিকুর রহমান সাহেবকে নিয়ে একবারই শুধু ওই কি এক ওয়াশ ওয়াশ করে রাশ্মিকা মান্দানার, ওই যে কে যেন একটা আছে এবার এমপি ইলেকশন হুম, করবে, হুম, তো সে একবার বলেছিল টাটকা অলি। টাটকা অলি, এই একটা কথাই কিন্তু জামাত এরপর কিন্তু সতর্ক হয়ে গেছে। তা ইট মিনস যে ইটস নট এ রেজিমেন্টাল ফোর্স। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের যে রেজিমেন্টাল ফোর্স দরকার, সেটা নাই, কিন্তু জামাতের আছে। তো কাজে আমরা যে দৃশ্য দেখছি, আমরা দেখছি জনপ্রিয়তা। জনপ্রিয়তা জাস্ট লাইক এ সিনেম্যাটিক। নায়ক রাজ রাজ্জাক বা দিলীপ কুমার তারা অভিনয় করছে পর্দাতে, আপনি দেখছেন, আর সিনেমা হল থেকে বের হয়ে আসবেন, আর সে দেখবেন রিয়েলিটি, যে আপনি যা ছিলেন তাই আছেন। তো এখন হুম, এই হুম। যে এখন যা কিছু চলছে বিএনপি সংক্রান্ত জনপ্রিয়তার যে দৌড়, ইটস নট দ্য রিয়েল পিকচার। এটা রিয়েল পিকচার নয়। রিয়েল পিকচার আমরা দেখতে পাচ্ছি না, আমরা জানতেও পারছি না। এটা পর্দার আড়ালে হচ্ছে, খেলাধুলা হচ্ছে। কে সেই এমপি বিশ্লেষণ হবেন। নিশ্চয়ই আপনার রয়েছে। সেই বিশ্লেষণ নিশ্চয়ই আপনার রয়েছে। কেমন হতে পারে সেই জি, খেলাটি? খেলাটি আমার কাছে যেটা ভয় হচ্ছে, আমার কাছে যেটা ভয় হচ্ছে যে আহ, মানব সমাজে যখন কোনো একটা দুরাচার, ভ্রষ্টাচার, একটা মন্দ জিনিস আম, চালু হয়ে যায়, এটা সহজে 200-400 বছরে এটা যায় না। আপনি দেখেন কোন আমলে মানুষ মদ খেত, কোন আমলে সেই আদিম জমানাতে মানুষ পতিতাবৃত্তি, একটা রাষ্ট্রের মানে চন্দ্রগুপ্ত মৌর্যের জমানাতে পতিতাবৃত্তি ছিল রাষ্ট্রের সবচেয়ে বড় আয়, এবং এই জন্য তার একটা মন্ত্রী ছিল। অর্থাৎ আপনি বোঝার চেষ্টা করেন, চন্দ্রগুপ্ত মৌর্য পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্যের অধিপতি ছিলেন, যখন সম্মিলিত ভারতের মানে এখন হলো 36 লক্ষ বর্গ কিলোমিটার, আর চন্দ্রগুপ্ত হুম, মৌর্যের রাজত্ব ছিল 55 লক্ষ বর্গ কিলোমিটার। তো সেই রাজ্যের একজন মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী, বেশ্যা মন্ত্রী। এবং সেখানে বেশ্যাদের একটা অ্যাসোসিয়েশন ছিল, এবং বেশ্যারা, তাদের নেতারা অবাধে রাজদরবারে প্রবেশ করতে পারতো, সরাসরি সম্রাটের সাথে দেখা করতে পারতো। তো এই যে বেশ্যার সংক্রান্ত যে ব্যবসা চন্দ্রগুপ্তর জমানাতে, আপনি কি মনে করেন আধুনিক কালে কি সেটা বন্ধ হয়েছে? আমরা তো অনেক আধুনিক হয়েছি, বন্ধ হয়নি। একটা হুম, হুম, সময় আফিম খেত মানুষ, গাঁজা খেত, এখন সেই গাঁজা খেয়ে আফিম বন্ধ হয়েছে, বরং এটাকে আরো মানে আল্ট্রা মডার্ন করে হাজারো রকম নেশা, হুম, চুরি ডাকাতি, আদিম পেশা, এটা কি বন্ধ হয়েছে? কোনোটা বন্ধ হয়নি। তো এখন এই যে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত যে বদমাইশি শুরু হয়েছে, বিভিন্ন সময়টাতে ব্যালট বাক্স ছিনতাই করতে হবে, জাল ভোট হুম, দিতে হুম, হবে, রাতের ভোট করতে হবে, তারপর শেষে ভোট কেন্দ্রে 5% ভোটার না আসলেও 70% ভোটার বলতে হবে,
ভোট হবে একরকম, রেজাল্ট হবে একরকম, ঘোষণা হবে একরকম। এটা একটা মানে যাকে বলা হয় আমাদের একটা স্বপ্নের মতো হয়ে গেছে। এটা চায় সবাই। এখন যারা মাঠে আছে তারা চিন্তা করে যে ইস, শেখ হাসিনা তার নেতাকর্মীদের জন্য কত ভালো ছিল। কেবলমাত্র তারা নির্বাচনের মাঠে যেত, ঘুমিয়ে থাকতো, সকালবেলা উঠে দেখতো তারা এমপি হয়ে গেছে, অটো এমপি। এবং তারা খালি শুধুমাত্র শেখ হাসিনাকে তেল দিত, আর কিছু করতো না, তারা মন্ত্রী হয়ে যেত। আর এখন এই যে আমরা এত ঝামেলার মধ্যে আছি, এই ঝামেলার সে যদি এমন একটা পরিস্থিতি হতো যে সকালবেলা উঠে দেখলাম এমপি হয়ে গেছে, বিশ্বাস করেন এর বাইরে আপনি এই যে এখন মানে জুলিয়াস সিজারের মতো, নেপোলিয়ন বোনাপার্টের হুম, মতো কোনো এমপি প্রার্থী চিন্তা করবো যে আমি একেবারে 11টা 22টা প্লেয়ার থাকবে, তার মধ্যে খেলবো, সারা দুনিয়া দেখবে এবং গোল করে আমি বের হব, এরকম চ্যালেঞ্জিং মনোভাব আমাদের এই সমাজ এখন নাই। সবাই একটা বিকল্প খুঁজছে, হুম, বিনা হুম, প্রতিদ্বন্দ্বিতা খুঁজছে। তারা চাচ্ছে যে মাঠে প্রতিদ্বন্দ্বী না দাঁড়াক। এখন এই যে মাঠে এখন যে অবস্থা হচ্ছে, বিশ্বাস করেন যার যেখানে ক্ষমতা আছে কেউ মাঠে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতে দিচ্ছে না। আর যখনই প্রতিদ্বন্দ্বী থাকবে না, একক প্রার্থী হবে, তখন ভোটাররা ভোট কেন্দ্রে আসবে না। তখন আপনাকে কি করতে হবে? ব্যালট বাক্স ছিনতাই করতে হবে, হুম, ভরতে হবে, সবকিছু করতে হবে। এখন এবার যে জটিল হয়ে গেছে, সেই জটিল অবস্থায় ব্যালট বাক্স সিল মারা, ভোট দেওয়া, সব মিলিয়ে একটা যন্ত্রণাদায়ক হয়ে যাবে সব মিলিয়ে। তো এটা হলো পর্দার আড়ালের মানে নানা রকম খেলাধুলা হচ্ছে, নানা রকম ঘটনা ঘটছে, যেগুলো আমরা আন্দাজ করতে পারি কিন্তু আমরা জানি না। একটা জিনিস আছে, ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব। কিছু জিনিস আছে আন্দাজ right, করা যায় কিন্তু বলা যায় না। তো হুম, সেই দিক থেকে মানে অতীতে যেহেতু আমাদের মানে যে জিনিসগুলো অন্যায় হয়েছে, এখন আমরা আমাদের সুবিধা মতো যখন আওয়ামী লীগ অপকর্ম করেছে, আমাদের সুবিধা ছিল তাদেরকে গালাগাল করা, এই জন্য আমরা গালাগাল করেছি। আর হুম, হুম, আমরা এই জিনিসটা মরে গেলেও করব না, এই ধরনের কোনো ক্যারেক্টারিস্টিক্স গত কয়েক মাস আমাদের চরিত্রে ফুটে ওঠেনি। আপনি দেখেন কোন আমলে বুঝেছি। সেই কোন আমলে সেই জিয়াউর রহমান সাহেব কিংস পার্টি করেছে, কোন আমলে এরশাদ সাহেব কিংস পার্টি করেছে, আমরা কি তার বাইরে যেতে পেরেছি? আমরা কি এই আমলে কিংস পার্টি করিনি? আমরা সেই কিংস পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য কি না করেছি, সর্বোচ্চ চেষ্টা এক্স্যাক্টলি। করেছি। কোন আমলে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এরশাদ সেই জনতা টাওয়ার করেছে, আমরা কি এই জমানাতে এরশাদের সেই জনতা টাওয়ার চেয়ে বেশি দুর্নীতি করিনি, অপকর্ম করিনি গত 15 মাসে? আমরা একটা সময় আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন লোকের হাওয়া ভবনকে দায়ী করি, আওয়ামী লীগের সেই সালমান এফ রহমানকে গালাগালি করছি। আপনার এই সময়ের মধ্যে গত 15 মাসে আপনি যদি প্রপোর্শনেট দেখেন, আমাদের যে দুর্নীতি গত 15 বছরের থেকে বেশি হয়নি? এই যে অবশ্যই। বিষয়গুলো, তাহলে আপনি তা আপনি যে একটা ভালো কিছু আশা করবেন, সেটার তো একটা ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল থাকতে হবে, ফাউন্ডেশন থাকতে হবে। এখন যেখানে আইন শৃঙ্খলার 6 ধারে 9 ধার নেই, সবকিছু লড়র ভড়র, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি তালবাল পাকাই গেছে আর কি, ঠিক মতো। তো সেই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে আপনি শুয়ে শুয়ে 100টা গোকরা সাপের মানে গর্ত চারিদিকে আছে, তার মধ্যে বসে বসে আপনি চিন্তা করছেন যে আপনি সেখানে স্বপ্ন বাস্য সাজাবেন, সেই পরীস্থান থেকে পরী আসবে, পরীকে বিয়ে করে আপনি সেখানে বাসর করবেন, অথচ আপনার চারিদিকে অসংখ্য গোকরা সাপ কিলবিল কিলবিল করে করছে। আপনাকে সবাই তখন বলবে এটা একটা বদ্ধ উন্মাদ। এখন বাংলাদেশের যে সার্বিক অবস্থা, সেই অবস্থাতে টাকা ছাপিয়ে বেতন দিতে হচ্ছে ব্যাংকগুলোর। হুম, মানে এই যে 5-6টা ব্যাংক একত্র করা হলো, 30,000 কোটি টাকা, এর আগে 20,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো ইসলামী ব্যাংকগুলোকে, সব 20,000 কোটি টাকা ভ্যানিশ। আবার 30,000 কোটি টাকা ছাপিয়ে নতুন একটা ফান্ড তৈরি করে এই ব্যাংকগুলো তৈরি করে দেওয়া হলো। এখন পর্যন্ত এই ব্যাংকের মানে যার যার জমা আছে তারা টাকা ফেরত পেয়েছে বা ব্যাংকিং শুরু করেছে, কোনো ওয়ে নাই। বেশিরভাগ সরকারি ব্যাংকগুলো কি অবস্থা চলছে উই ডোন্ট নো, আমরা সেটা জানি না। ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বন্ধ, বিনিয়োগ বন্ধ, কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না, 1 কোটি লোক বেকার হয়ে পড়েছে। বিদেশে ম্যান পাওয়ার বলতে গেলে বন্ধ, বিদেশে কোনো লোক যাচ্ছে না, কোনো লোক যাচ্ছে না। বিদেশে পাসপোর্টের, আমাদের বাংলাদেশের পাসপোর্ট, এটা রীতিমতো এখন একটা অবমাননাকর বিষয় হয়ে গেছে। হুম, এমনকি হুম, ভুটানও আমাদেরকে এখন ভিসা দিতে চাচ্ছে না। তো এই অবস্থাতে আপনি একটা বিরাট নির্বাচন করে ফেলবেন, সারা দুনিয়া কেঁপে উঠবে, আরে বাবা রে বাবা, বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। মানে এই জিনিসগুলো মানে বলা যতটা সহজ, মানে এটা চিন্তা করাটা আসলে যে কোনো বুদ্ধিমান লোকের জন্য মানে আশরাফুল মাখলুকাত হিসেবে আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন, এই জিনিসগুলো চিন্তা করাটা রীতিমতো অপরাধ, ইটস এ ক্রিমিনাল অফেন্স। তো সেই দিক থেকে এখন হচ্ছে, অনেক কিছু হচ্ছে আমাদের দেশে। তো যেমন নির্বাচন হচ্ছে দেখছি, তার সাথে সাথে ওই যে থানায় হুম, বসে যে একটা ছেলে বলল যে আমি
মানে এই থানা পুড়িয়ে দিয়েছি, জ্বালিয়ে আমি এই দিয়েছি, পুলিশ এসএস পুড়িয়ে দিয়েছি। অফিসে পুড়িয়েছি। হ্যাঁ, তো ওইগুলো তো আমরা দেখছি। দেখে আপনি আমি কি করছি? আমাদের তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মমতাজের গানের মতো যে এবার তুমি যদি বাড়িতে না আসো শাড়িতে আগুন লাগাই দেবো। এই কথা শোনার পর যদি আমাদের কোনো লোক নিজের গায়ে আগুন ধরাই দিত যে এরকম একটা অসভ্য সমাজে যেখানে মানে একজন দুর্বৃত্তের সামনে বসে একজন আইন কর্মকর্তা বসে থরথর করে কাঁপতেছে এবং তাকে সে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করছে যখন আবার আব্বা আব্বা করে তাকে ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিয়ে তারপরে তারা দিয়েছি। রীতিমতো খাবার খেয়েছে। হ্যাঁ, ওই তো আমার কাছে মনে হয় যে ওরে যখন গ্রেপ্তার করছে, যে গ্রেপ্তার করছে ওর খাওয়া বন্ধ, ওর পর তো হুম, খায় নাই। এরপরে তাকে ছেড়ে দেওয়ার পরে সে বোধহয় নাস্তা করছে, নাস্তা করে এখন ওই ছেলের বাসায় গিয়ে মাপ ঠাপ চাইছে কিনা আমি এখন পর্যন্ত বলতে এটুকুই পারি না। হওয়ার কথা। তো এই হলো, এই হলো সার্বিক তার মানে আপনি অবস্থা। বলতে চাচ্ছেন যে অনেক ধরনের খেলা এখনো পর্যন্ত আছে 12ই ফেব্রুয়ারির আগে, তাই না? যেগুলো আমাদের কাছে একেবারে মানে কল্পনাতীত, আমরা এমনটা বলতে পারি, তাই রাইট, তো? রাইট, রাইট। আপনি গত 15 মাসে মানে আপনি শেখ হাসিনার আহ, ধরেন আগস্ট 2024 থেকে আজকের এই দিন পর্যন্ত, মানে 1 আগস্ট দুই হাজার হুম, হুম, চব্বিশ হুম। থেকে আজকে 2026 সনের এই জানুয়ারি মাসের আজকের এই দিনটিতে আপনি যে ভিডিওটা করছেন এই দিন পর্যন্ত আপনি হিসাব করে দেখুন, নাথিং হ্যাপেন্ড প্ল্যান্ড ওয়ে। পরিকল্পনা মাফিক একটা সিঙ্গেল জিনিস ঘটেনি। বুঝছো না? যে ঘটনা যে ঘটনাগুলো ঘটেছে সবই অপরিকল্পিত। ইট ওয়াজ ম্যাজিক্যাল, ইট ওয়াজ সারপ্রাইজিং। নিয়োগ, বদলি, সরকারি সিদ্ধান্ত, এমনকি এই যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা, ইটস এ ম্যাজিক্যাল রিটার্ন, নট এ ওয়েল প্ল্যান্ড রিটার্ন। তিনি যে হঠাৎ করে চলে আসলেন, এটা যদি একটা প্ল্যান করে তিনি আসতেন, পরিকল্পনা করে আসতেন, তাহলে ওটার একটা পলিটিক্যাল মিশন অ্যান্ড ভিশন থাকতো। তিনি আসছেন ম্যাজিক্যালি। আবার দেখেন তিনি আসার পরে যে ঘটনাগুলো ঘটছে, বেগম জিয়ার মৃত্যু, হাদির জানাজা, বেগম জিয়ার জানাজা, জামাতের আমিরের সাথে বৈঠক, এবং এই যে আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে তারেক জিয়ার বৈঠক থেকে শুরু করে যা কিছু হচ্ছে, মানে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি না? এগুলো তো হওয়ার কথা না, এই জিনিসগুলো হওয়ার এক্স্যাক্টলি। কথা না, এই আমি একটু জিনিসগুলো হচ্ছে। শেষ পর্যায়ে যে জিনিসটি জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে অনেক অনেক কথা বলছিল, আওয়ামী লীগ নানান ধরনের হাক ডাক দিচ্ছিল, তাদের ছাড়া নির্বাচন হবে না, সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে, তবে তার আগে নানান ধরনের খেলা আছে এখন পর্যন্ত মনে হচ্ছে। আহ, যদি তাই হয় তাহলে কি বলবো যে আওয়ামী লীগ ব্যর্থ, নাকি আওয়ামী লীগ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তাদের তাদের গ্রহণযোগ্যতা আদায় করতে পারে না, অথবা আন্তর্জাতিক সম্প্রদায় মাঝে মধ্যে কথা বলছে ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে তারা সেই চাপটি প্রয়োগ করতে পারেনি ইউনূস সরকারের উপরে? এই দুটি বিষয় আপনি একটু যদি সংক্ষেপে বলতেন আপনার বিশ্লেষণ। মানে আমি প্রথম দিন থেকে বলে আসছি যে শেখ হাসিনার পতনের ব্যাপারে ভারতের হাত ছিল, আছে। ভারত তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু তার যে পতন, সেই পতনের ইচ্ছা করলে ভারত সেটা অ্যাভয়েড করতে পারতো, প্রোটেক্ট করতে পারতো, কিন্তু সেটা সে করেনি। এর কারণ হলো শেখ হাসিনা শেষের দিকে একেবারে স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন, ভারতের বলয়ের বাইরে গিয়ে তিনি আমেরিকার সঙ্গে, চীনের সঙ্গে মানে স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন। এটা ভারতের ভালো লাগেনি। এমনকি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে মোদি আসলেন, এটা শেখ হাসিনা চাননি। শেখ হাসিনা চাননি বলতে গেলে ভারত, জনাব নরেন্দ্র মোদী জোর করে আসছেন। এবং এই যে ঢাকা শহরে যে ওই সময়টাতে মোদী বিরোধী আন্দোলন হলো এবং বেশ কয়েকজন মারা গেল, এর পিছনে গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল। তারাই এই সমস্যাগুলো তারা করেছে। পরে তারা সফল না হওয়ার কারণেই দেখা গেল মামুনুল হকরা ধরা পড়লো। মামুনুল হকদের কিন্তু উনি কিন্তু মামুনুল হক বলেছে যে আমাকে ডেকে নিয়ে আসছে, আমি তো জগন্নাথ কলেজে ছিলাম, সেখান থেকে আমাকে ডেকে নিয়ে আসছে গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছে। তো এটা কি ভারত নারায়ণগঞ্জে। বুঝে না? ভারত নারায়ণগঞ্জে। তো ভারত, না, উনি জগন্নাথ কলেজে ছিল, মানে ও জগন্নাথ কলেজের ওখানে একটা অনুষ্ঠান ছিল, ওখান থেকে ও আচ্ছা, বাইতুল আচ্ছা। মোকরমে এর গন্ডগোল হচ্ছে। সেইটা পরবর্তীতে যখন আন্দোলনটা ফেল করলো, সে যখন পরাজিত হয়ে নারায়ণগঞ্জে রিল্যাক্স করতে গেল, ওখানে হুম, গিয়ে হুম, তাকে হুম, ধরে হুম, হুম। ফেললো। জি, মানে হ্যাঁ। এই হলো অবস্থা। তো এখন এই যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, রাষ্ট্রীয় বাহিনীগুলো, তারা বিভিন্ন রকম খেলাধুলা করে, যাদেরকে ইউজ করে আর সময় হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। তো এরকম বিদেশি রাষ্ট্রগুলো আপনি দেখেন, এই যে এখন কি হচ্ছে পুরো যে মাদুরো, মানে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, তাকে গ্রেপ্তার করা হলো।
এখন সেখানে তারা কিন্তু একজন নোবেল পুরস্কার দিয়ে মাসাদোকে রেডি করে রাখছিল যে ওখানে বসাবে। তো আজকে ডোনাল্ড ট্রাম্প, আপনার এখানে আসার আগে জিজ্ঞাসা করলাম, ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করছে সাংবাদিকেরা যে আপনারা কি মাসাদোকে ক্ষমতায় বসাবেন কিনা। তো উনি বললেন যে সে ইফিসিয়েন্ট না, তার যোগ্যতা নাই। 2 নম্বরে সে জনপ্রিয় না, সে ওখানে জনপ্রিয় না, আর তার কোনো সংগঠন নাই। ফলে ভেনেজুয়েলার মতো একটা রাষ্ট্রে সে মানে আমাদের পছন্দ হওয়ার সাথে চালাতে পারবে না। এটাই কিন্তু একটা বিরাট মেসেজ। মানে এখন মানে মানে আপনি রাশিয়া বলেন, ভারত বলেন, তারপরে আমেরিকা বলেন, তারা ওই হঠাৎ করে ইনএফিশিয়েন্ট লোকজন, মানে শুধুমাত্র আবেগের বশবর্তী হামিদ কারজাই টাইপের লোক মিলিটারি দিয়ে বসিয়ে $4-5 ট্রিলিয়ন খরচ করার মতো বেকুবের অবস্থায় মানে এখন নাই। ফলে কি হচ্ছে, ভারত চাচ্ছে বা অন্য সবাই চাচ্ছে যে জনগণের মধ্যে যাদের মোটামুটি একটা একসেপ্টেবিলিটি আছে, তারাই রাজনৈতিকভাবে আসুক, তাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে উঠুক। তো সেই দিক থেকে বাংলাদেশের যে রাজনীতির যে ফিল্ড, সেই ফিল্ডে জনপ্রিয় হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে আর প্রকাশ্যে মানে চালচলন করবে, ঘোরাফেরা করবে, এই পরিস্থিতি তৈরি হতে আরো 2 দশক সময় লাগবে, যদি না ভারত কোনো সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে এনে বসায় না দেয়। দেশের কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভবত ভারত ছাড়া কোনো উপায় নেই। ভারতের সঙ্গে শেষমেশ জামাতেরও যে গোপন আঁতাত হচ্ছে তা অনেকখানি সম্ভবত প্রকাশ পেয়ে গেছে। দিনরাত, সারা দিন, সারা বছর যেসব রাজনৈতিক দল ভারত বিরোধিতাকেই তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে নিচ্ছে, সারা দিন রাত ভারতের বিষোদ্গার করছে, তারাও এখন ভারতের শরণাপন্ন হচ্ছে বা ভারত যা বলছে তাই শোনার চেষ্টা করছে, অথবা ভারতের আনুকূল্য চাইছে। যদি কেউ এমনটা মন্তব্য করে থাকেন, খুব বেশি কি ভুল হবে? বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবছর শুরুর দিকে ভারতের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন, বা ভারতের 2জন কূটনীতিক শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন, যেভাবে বলি না কেন, সেটি প্রকাশ পেয়ে গেছে বুধবার নিজের বাসভবনে বসে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের মধ্যে তার বক্তব্য থেকে এই বিষয়টি বের হয়ে এসেছে এবং এটি নিয়ে সারা দেশেই এখন ব্যাপক হইচই শুরু হয়েছে। জামাতের আমির রয়টার্সকে বলছিলেন যে অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। মানে তিনি ভারতীয় কূটনীতিকের উপর দায় চাপিয়ে দিচ্ছেন যে ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার জন্য অনুরোধ করেছিলেন। এবং এই রিপোর্টটি গত বৃহস্পতিবারই প্রকাশ পেয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, এবং রয়টার্সও কয়েক ঘন্টা আগে প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশের ঠিক কিছুক্ষণ আগে। এখন গণমাধ্যমে কোনো গণমাধ্যমে এসেছে যে ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক, এরকম হেডলাইন দিয়ে নিউজ আসছে। সেটি আবার প্রতিবাদ করেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি একটু ছোট করে আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলছেন যে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের 2জন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। এবং তিনি বলছেন যে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে আসেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি, প্রচার করেছি, আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম যে পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে।
এগুলো উল্লেখ করে তিনি লিখছেন ফেসবুক স্ট্যাটাসে যে আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করছে। ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। আমির সাহেব কেন বিস্মিত হচ্ছেন? গোপন তো রেখেছিলেন, গোপন যেহেতু রেখেছিলেন, আবার আপনার কথা যদি সত্য হিসেবে ধরে নিই যে ভারতেও কূটনীতিকরা গোপন রাখতে বলেছেন, তাহলে দুপক্ষ থেকে গোপন রাখা হয়েছে, তাহলে এটিকে আমরা কেন গোপন বৈঠক বলবো না? যদি গণমাধ্যম শিরোনাম করে যে জামাতের আমির এবং ভারতের প্রতিনিধিদের মধ্যে গোপন বৈঠক, ভুলটা কোথায়? এতে বিস্মিত হওয়ার কি আছে? ভারতের কূটনীতিকরা তার সঙ্গে বৈঠক করতেই পারেন, এতে আমরা অস্বাভাবিক কিছু দেখি না। যে কোনো দেশের কূটনীতিকরাই জামাতের আমিরের সঙ্গে বা যে কোনো দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন, কিন্তু কেউ বৈঠক করে যদি কেউ গোপন রাখতে বলে, সেটি কেন রাখতে হবে? প্রশ্ন তো সেখানেই। আমাদের নিশ্চয় মনে আছে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান GM কাদের সাহেব গিয়েছিলেন ভারত সফরে। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন, বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করলেন। তিনি যখন দেশে ফিরে এলেন, বিমানবন্দরে নামার পর সাংবাদিকরা তার কাছে জিজ্ঞাসা করেছিল যে কি আলোচনা হলো ভারতে। তিনি কোনো কথা বলতে চাইলেন না, মুখে কুলুপ এঁটে রইলেন। তিনি সরাসরি বললেন যে ভারতের নিষেধ আছে, এখনই কিছু বলা যাবে না। যদিও আমরা সেই নিষেধের বিষয়গুলো এখনও জানতে পারিনি, তারপরে তখন তার এই বক্তব্যের বিষয়ে আমরা তখনই সমালোচনা করেছিলাম, যে আমি নিজেই বলেছিলাম, এমন মন্তব্য করেছিলাম যে দাদাদের নিষেধ আছে। তো দাদাদের যেহেতু নিষেধ আছে, সেহেতু মুখে কুলুপ এঁটে থাকতে হবে। দাদারাও কি জামাতের আমিরেরও খুব কাছের দাদা? তাদের অনুরোধ তিনি ফেলতে পারলেন না। তাহলে GM কাদেরের কিছু না বলার বিষয়টি যদি অপরাধ হয়ে থাকে এবং তিনি যদি কিছু গোপন করে থাকেন, তাহলে জামাতের আমিরও গোপন করেছেন, খুব স্বাভাবিক। যদি প্রশ্ন করি যে সেই বৈঠকে কি কথা হয়েছিল, কি নিয়ে আলোচনা হয়েছিল, সাহস আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সেগুলো প্রকাশ করার? আমার মনে হয় না, প্রকাশ করার সাহস নেই। যদিও তিনি বলেছেন পরবর্তী থেকে সব কিছু পাবলিক করা হবে, ওটাই আগে পাবলিক করুন, কি কথা হয়েছিল। আবার জামাতের নেতৃত্ব মেনে নিয়ে যে এনসিপি জোটে গেছে, নির্বাচনী জোটে, এবং প্রথম থেকে বলা হচ্ছিল এটি জামাতের বি টিম, যাও সেগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে, সব কিছু যা যা বলেছিল আমরা সব কিছু প্রমাণ হচ্ছে। সেই এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম আবার জামাতের আমিরকে ডিফেন্ড করছেন। কত বড় জঘন্য বিষয়! মানে এদের রাজনীতির কোনো ধরনের নীতি, নৈতিকতা, আদর্শ বলতে কিছুই নেই। কিভাবে ডিফেন্ড করছেন? সার্জিস আলমও তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, জামাতের আমিরের সাথে ভারতীয় 2 কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামাতের আমির প্রতিউত্তরে বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামাতের আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে। সরি, জামাতের আমির নিজ থেকে রয়টার্সকে জানায়নি। রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে জামাতের আমির স্বীকার করতে বাধ্য হয়েছেন। এটা জামাতের আমির নিজের থেকে জানাননি ভারতের বিষয়টা। রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে তিনি যদি স্বীকার না করতেন, তিনি ভালো করেই জানতেন যেটা সামহাউ ডিসক্লোজ হবে, তাদের হাতে প্রমাণ আছে বিধায় তারা এই প্রশ্নটা খুবই কনফিডেন্টলি করছে। এবং মিটিং হয়েছে, তো বৈঠক হয়েছে প্রায় বছরখানেক আগে। 1 বছর ধরে কেন লুকিয়ে রাখতে হলো শুধুমাত্র ভারতীয় কূটনীতিকদের অনুরোধের প্রেক্ষিতে? কি অদ্ভুত একটা বিষয়। এখন রয়টার্সের কাছে স্বীকার করতে তিনি বাধ্য হয়েছেন। বাধ্য না হয়ে কোনো
উপায় নেই। সার্জিস আলম আরও বলছেন, আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামাতের আমিরের সাথে ভারতের গোপন বৈঠক। এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা। এই ছেলেরা এত সস্তা দরের কথাবার্তা বলে, মনে হচ্ছে রাজনীতির আদ্যপান্ত অ ক খ গ্রামার সব কিছু শিখে গেছে। মানে এই ধরনের সস্তা কথা বলে আবার আনুকূল্য পাওয়ার চেষ্টা করছে, এদের নিজেদের কোনো লাজ লজ্জা নেই। সারা দিন সারা বছর দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলছে, অথচ নির্বাচনকে সামনে রেখে তারা আবার দিল্লির দিকেই তাকিয়ে আছে। দিল্লির কথাই কখনো কখনো অনেক কিছু গোপন করছে, কখনো কখনো আবার দিল্লির বিরুদ্ধে যুদ্ধাংদেহী মনোভাব পোষণ করছে। দিল্লি আক্রমণ করা হবে, সেভেন সিস্টার্স ভেঙে দেওয়া হবে, আবার এদিকে দিল্লির সাথে গোপনে কথাবার্তা, সেটিকে আবার ডিফেন্ড করছে। এটিকে কেন্দ্র করে আবার বাংলাদেশের গণমাধ্যমকে অ্যাটাক করছে। গণমাধ্যমের কোনো দোষ নেই, গোপন বৈঠককে গোপন বৈঠকই বলতে হবে, এখানে ওপেন বৈঠক বলার কিছু নেই। আমরা আরও অনেক কিছু দেখতে পাবো নিশ্চয়ই সামনের দিনগুলোতে। ভালো থাকুন সে পর্যন্ত, অবশ্যই নিরাপদেও থাকতে